আগামী নির্বাচনে পর্যবেক্ষকদের দায়িত্বশীলতার সাথে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচনে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার সহ নির্বাচন সংশ্লিষ্টদের ভুল ত্রুটি ধরিয়ে দেয়া এবং মাঠে কোনো ধরনের স্বচ্ছতার বিচ্যুতি হলে সেগুলো রিপোর্ট করারও তাগিদ দিয়েছেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে ৮০টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য পর্যবেক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। অতীতে পর্যবেক্ষকদের অনেক ভুল ভ্রান্তি হয়েছে, সেগুলো ভুলে যেতে হবে। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে পর্যবেক্ষকদের সহযোগী হিসেবে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন সিইসি। আমরা আপনাদেরকে সহযোগী হিসাবে পেতে চাই। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে। এটি ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব নয়। সবাইকে মিলে এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শেষ, সাক্ষ্য গ্রহণ আগামী ৮ ডিসেম্বর। ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। হানিফ ছাড়া মামলার অপর ৩ আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী এবং শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। ৪ আসামি বর্তমানে পলাতক রয়েছে। গত ১৪ অক্টোবর পলাতক ৪ আসামিকে আদালতে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বাংলা ও ইংরেজি দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেওয়া হয়। বাংলাদেশকে স্বল্প উন্নত দেশ থেকে উত্তরণ এবং দেশের বন্দর কারা পরিচালনা করবে সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচিত সরকারের বলে ফেসবুকে স্ট্যাটাসে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের ম্যান্ডেট যাদের নেই তাদের এ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই বলেও মনে করেন তিনি। বাংলাদেশ সময় সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি। তারেক রহমান নারায়ণগঞ্জ ও গাজীপুরের ২ জন শ্রমিকের উদাহরণ টেনে বলেন, বন্দর ও অর্থনীতি নিয়ে অন্তর্বর্তী সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে যা নেয়ার জনসমর্থন তাদের নেই। সম্প্রতি বন্দর নিয়ে যেসব দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সাধারণ বিষয় নয় বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণভোট অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ অনুমোদিত হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সকাল ১১টায় এই বৈঠক শুরু হয়। এর আগে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে বলে জানান। ওই নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন তিনি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আগামী ১ ডিসেম্বর। মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা চতুর্থ বিশেষ জজ আদালতে বিচারক রবিউল আলম এ তারিখ ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী মইনুল হাসান জানান, মামলাটিতে প্রধান আসামি শেখ রেহানা। এতে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলার শুনানিতে আজ যুক্তিতর্ক উপস্থাপন হয়। মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। রাজনীতির সঙ্গে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষণ কাজে নিয়োগ দেওয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে ৪০টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপের সূচনায় এ কথা জানান তিনি। বলেন, পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচন সুষ্ঠু হবে না, তাই পর্যবেক্ষক সংস্থাগুলোর রিপোর্ট স্বচ্ছ হতে হবে বলে জানান সিইসি। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। আসন্ন জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচন কমিশনের তৎপরতা। ৪০টি নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সূচনা বক্তব্যে বলেন, পর্যবেক্ষক সংস্থাকে নির্বাচনের সহযোগী হিসেবে পেতে চায় কমিশন।
রাজনীতির সঙ্গে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষক কাজে নিয়োগ দেওয়া যাবে না বলে জানান সিইসি। আমরা আপনাদেরকে সহযোগী হিসাবে পেতে চাই। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে। এটি ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব নয়, সবাইকে মিলে এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে। যদি কোনোখান থেকে একটা রিপোর্ট আসে যে আপনার ইলেকশন অবজারভার এটা রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে, এখানে ইনফ্লুয়েন্স করছে, তাহলে কিন্তু গ্রেট ড্যামেজ ডান টু ইউর রেপুটেশন। সিইসি আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্টরা সঠিকভাবে দায়িত্ব পালন না করলে ভালো নির্বাচন হবে না। তাই নিরপেক্ষ নির্বাচনের জন্য পর্যবেক্ষক সহ সকলের সহায়তা প্রয়োজন বলে জানান তিনি। আপনাদের চোখ দিয়েও আমরা এই ইলেকশনটাকেও দেখতে চাই, কারণ আপনাদের চোখ যদি দুষ্ট হয়, প্রপার না হয়, আমাদের ইলেকশনের দেখাটাও কিন্তু সঠিক হবে না। আপনারা তো নিজেরা পর্যবেক্ষণ করবেন না, আপনারা তো লোক নিয়োগ দেবেন। এবার আমরা বয়স কমিয়ে 21 করেছি, এদের মধ্যে অনেকে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন নয়। আপনারা যাদেরকে ইউটিলাইজ করবেন ফিল্ডে, ওরা যদি ঠিক মতো পারফর্ম না করে, এই জন্য এদেরকে গ্রুমিং করা কিন্তু আপনাদের দায়িত্ব। প্রার্থীরা আইন মেনে নির্বাচনের কর্মসূচি পালন করছে কিনা এই বিষয়টিও সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। এ সম্পর্কে আপনারা আমাদেরকে রিপোর্ট। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক দ্বিতীয় দিনের মতো অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে সড়কে আটকা পড়ে অসংখ্য যানবাহন। ভোগান্তির মুখে পড়েন সড়ক ব্যবহারকারীরা। খবর পেয়ে প্রক্টর অধ্যাপক ডক্টর AKM রাশিদুল আলম ঘটনাস্থলে যান। আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেবার অনুরোধ করলেও তারা উপাচার্য না যাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবার ঘোষণা দেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য অন্তত 6 মাস সময় দেওয়া হয়, তবে 47তম বিসিএস এর লিখিত পরীক্ষার আগে মাত্র 2 মাস সময় দেওয়া হয়েছে। সময় বিবেচনা করে লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানান তারা। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশ জুড়ে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত 96 ঘন্টার মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেন তিনি। দাবি মেনে না নেওয়া হলে পরবর্তীতে শনিবার ও রোববার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে বলেও জানান তিনি। এছাড়াও 1 ডিসেম্বর সারা দেশের সব সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি এবং 4 ডিসেম্বর কমপ্লিট শাটডাউন ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। সারা দেশের সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, বিশেষায়িত ইনস্টিটিউট ও হাসপাতাল সমূহে 2 ঘন্টার কর্মবিরতি ঘোষণা দিচ্ছি। তারপরেও 10ম গ্রেড বাস্তবায়ন না করেন তাহলে 1/12/2025 ইং থেকে 2/12/25/2000 ইং পর্যন্ত 2 দিন মোট 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 31.9 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যালেন্স অফ পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল BPM-6 পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে 26.38 বিলিয়ন ডলার। এদিকে চলতি অর্থবছরের নভেম্বর মাসের 23 দিনে দেশের রেমিটেন্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় 31.5% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ দল। আগামী 27 নভেম্বর মাঠে গড়াবে প্রথম টি-20। দ্বিতীয় টি-20 29 তারিখ। সিরিজের শেষ টি-20 অনুষ্ঠিত হবে ডিসেম্বরের 2 তারিখ। সবগুলো খেলাই হবে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। এই সিরিজ দিয়ে টি-20 দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। প্রথমবারের মতো টি-20 দলের সুযোগ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। অফ ফর্মের জন্য বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি।
এদিকে জাতীয় নির্বাচনের দিন ভিন্ন রঙের ব্যালটে গণভোট নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রিজাইডিং অফিসার ভোটগুলা গণনা করবেন, হা ভোট না ভোট আলাদা করে রাখবেন রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে। তারপর তিনি সেই ফলাফলটা সহকারী রিটার্নিং অফিসারকে পাঠাবেন। তিনি ফল পুনরাকত্রীকরণ করবেন, বিভিন্ন কেন্দ্র থেকে আসে ফলাফল অ্যাড করবেন, যোগ করে এই প্রাপ্ত ফলাফলটা উনি আবার রিটার্নিং অফিসারকে পাঠাবেন। রিটার্নিং অফিসার আবার বিভিন্ন সহকারী রিটার্নিং অফিসার থেকে আসা ফলাফল এটাকে পুনরাকত্রীকরণ করবেন, একসাথে করে মানে যোগ করবেন, করে হা ভোট কতগুলো না ভোট কতটা আছে উনার জেলাতে সেগুলি আবার সব নির্বাচন কমিশনকে পাঠাবেন। নির্বাচন কমিশন আবার সেগুলি একত্র করবেন, করে হা ভোট কতটা পেয়েছে না ভোট কতটা পেয়েছে এটা ঘোষণা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন। বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে, তাই কোনো ঝামেলা ছাড়াই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন বিবেচনায় যথেষ্ট ভালো আছে, সেই হিসেবে জাতীয় নির্বাচন ব্যাহত হবে এমন কোনো পরিস্থিতি দেশে নেই বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী যে কোনো রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে রায় ঘোষণা করা হবে আগামী 4 ডিসেম্বর। বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই বিষয়ে জারি করা রুলের উপর শুনানি শেষে রায়ের তারিখ নির্ধারণ করেন। সেদিনই জানা যাবে টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের কাছে দেয়া যাবে কিনা। অ্যাটর্নি জেনারেল বলেছেন, চুক্তির বিরোধিতার পেছনে বড় স্বার্থ জড়িত। রিপোর্ট হাসান জাবেদের। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির কাছে দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধিতা করে আসছে। তারা বলছেন, দেশের বন্দরকে কারো হাতে তুলে দেয়া ঠিক হবে না, এমনকি এটা নির্বাচিত সরকারের কাজ। সেই প্রেক্ষাপটে বন্দর টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের বৈধতা নিয়ে রিট করা হয়। সেই রিটের শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করে আদালত। অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না। যেহেতু পিপি অ্যাক্টে এক্সিস্টিং কোনো স্ট্রাকচারের উপর কোনো অপারেশন করা যায় না, সরকার ডিপি ওয়ার্ল্ডকে যে বিদেশের হাতে দেওয়ার জন্য যে প্রসেস করছে সেটা অবৈধ। তো স্ববিরোধী কথা বলছে। আমরা যা করছি সংবিধানের মধ্য থেকে, আইনের মধ্যে থেকে, পিপিপির মধ্য থেকে করেছি। তবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন, এই সরকারের বৈধতা রয়েছে চুক্তি করার। তারপরও যারা বিরোধিতা করছেন তারা বিভিন্ন স্বার্থে এসব করছেন বলেও অভিযোগ তার। আমরা দিয়েছি টার্মিনালের অপারেশন দিতে চাচ্ছি, দিইনি এখনো। আর ওনারা বলছেন বন্দর গেল, যে কান নিয়ে গেল চিলে, তো চিলের পিছনে দৌড়াচ্ছে, আমি কান দিয়ে, পরে এসে দেখি যে না, আমার কানের জায়গায় আছে। দিস রিট পিটিশনার যিনি এসেছেন উনি একজন ফ্যাট ক্যাটের পক্ষে এসেছেন। মানে পিছনে কোনো ভোমা বিড়াল বসে আছে টাকা পয়সার নিয়ে, সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন। গত 30 জুলাই চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। এনসিটি পরিচালনায় ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করার নির্দেশনা চাওয়া হয়েছিল রিটে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।
বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল হয়েছে। দিনাজপুর ফরিদপুর দারুল কোরআন মাদ্রাসা মসজিদে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মির্জা আসলাম আলী ও জেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক নূর আলম হক খোকন সহ স্থানীয় নেতৃবৃন্দ। সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজারের শাহ আনোয়ার মাদ্রাসাতুল মদিনায় দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। সিলেট 3 আসনে বিএনপির প্রার্থী এম এ মালিক সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি। দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন প্রার্থীরা। লক্ষ্মীপুর ধানের শীষে ভোট চেয়ে তারুণ্যের সমাবেশ করেছেন 3 আসনের প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী আনি। পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের করইতলা এলাকায় এই আয়োজন করা হয়। এদিকে লক্ষ্মীপুরের কমলনগরে তারা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব। নেত্রকোনা 1 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম রব্বানীর পক্ষে মোটরসাইকেলের শোডাউন করেছে নেতাকর্মীরা। বগুড়ার আদমদিঘিতে বিএনপির প্রার্থী আব্দুল মোহিত তালুকদারের জন্য নারী সমাবেশে ভোট চাইলেন নিপুণ রায়চৌধুরী। সাভারের সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ঢাকা আরিচা মহাসড়ক 2 ঘন্টা অবরোধ করেছে শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ এলাকা অবরোধ করে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার শিক্ষার্থীরা। অবরোধের ফলে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। শিক্ষার্থীরা জানায়, গতকালে আমিনবাজারের তুরাগ এলাকায় ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার ইংলিশ বিভাগের শিক্ষার্থী সৌরভ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আজ খুলনা বিশ্ববিদ্যালয় 35 বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট শহীদ মীর মুগ্ধ তোরণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম রহমানের নেতৃত্বে বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম সহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। রাজশাহীর ঐতিহ্যবাহী গণকপাড়া ধর্মসভা মন্দির প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক গীতা মহোৎসব। এই মহোৎসবকে কেন্দ্র করে মন্দির এলাকায় সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। গীতা পাঠ, ভক্তিমূলক সঙ্গীত আর শত শত ভক্ত অনুরাগীর উপস্থিতিতে মহোৎসবটি পরিণত হয় এক মিলন মেলায়। অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। টেকনাফে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ 28 জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। কোস্টগার্ড জানায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ কিছু সংখ্যক মানুষকে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট সংলগ্ন বিচ এলাকায় জড়ো করা হয়েছে। এমন সংবাদে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল অভিযান চালিয়ে 28 জনকে উদ্ধার করে। আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছে এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ভয়াবহ আগুনে পুড়ছে রাজধানী কড়াইল বস্তি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যার কিছু আগে কড়াইল বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের শিখা দূর থেকে দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসে খবর দিলে একে একে 16টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে, কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে আগুনের তীব্রতা। লেলিহান শিখায় পুড়ছে কড়াইল বস্তি। ফায়ার সার্ভিস বস্তির কয়েকটি পয়েন্ট দিয়ে আগুনে পানি দিচ্ছে। কাঁচা পাকা টিনের ঘর পুড়ছে। স্থানীয়রাও আগুন নেভানোর চেষ্টা করছেন, তবে আগুনের তীব্রতার কারণে সে চেষ্টা বিফলে যাচ্ছে। পুড়ে ছাই হচ্ছে মানুষের ঘর ও আসবাবপত্র। গণভোট অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। আজকালের মধ্যে গেজেট প্রকাশিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জাতীয় নির্বাচনের দিন ভিন্ন রঙিন ব্যালটে একটি প্রশ্নের উপর গণভোটের রায় দেবেন ভোটাররা। যদি কোনো কেন্দ্রে গণভোট বাধাগ্রস্ত হয়, সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ ভোট কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে বলেও জানান আইন উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হয় গণভোট 2025-এর অধ্যাদেশ। আলোচনা হয় নির্বাচনের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে। উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোট আয়োজিত হবে। ভোটারদের সুবিধার্থে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের। গণভোটের প্রশ্ন থাকবে একটি মাত্র প্রশ্ন থাকবে। প্রশ্নটা হচ্ছে, আপনি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন। তারপর সেখানে হা এবং না দুইটা বক্স থাকবে। যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দিবেন, যারা জানাচ্ছেন না তারা নাতে ভোট দিবেন। জাতীয় নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরাই গণভোটের দায়িত্বে থাকবেন জানিয়ে আইন উপদেষ্টা জানান, কোনো কেন্দ্রে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হলে নিয়ম অনুযায়ী ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। বাংলাদেশে যারা নিরক্ষর ভোটার বলছেন, ওনারাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে বড় অবদান রেখেছেন। ওনাদের পলিটিক্যাল জাজমেন্ট আমার আপনার চেয়ে অনেক বেশি অনেক ক্ষেত্রে। ওনারা যেন কোয়েশ্চেনটা বুঝেন, এই জন্য আমরা 3 মাস ব্যাপী প্রচারণা করব। ইসি সচিব আখতার আহমেদ জানান, আগামী 5 ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত হবে। গণভোটে অংশ নিতে পারবেন প্রবাসীরাও। প্রবাসী যারা আছেন বা আপনার দেশে যারা সরকারি চাকরিজীবী এবং নির্বাচনী কর্মকাণ্ডে যারা জড়িত থাকেন বা আইনি হেফাজতের যারা আছেন, তারা এবার ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটের আওতায় তারা ভোট দিতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উভয় ক্ষেত্রেই পোস্টাল ব্যালট থাকলেও সাংবাদিকরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন না বলেও জানান ইসি সচিব। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। দেশ এখন গণতন্ত্র উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, তাই ঝামেলা ছাড়াই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ তার। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি। ঠাকুরগাঁও এবং চট্টগ্রামে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইছে, তাই কোনো প্রকার ঝামেলা ছাড়াই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। দেশে নির্বাচনের আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে, সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী কোন রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বন্দরের নতুন কন্টেইনার টার্মিনাল চুক্তির বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার ভালো মনে করেই এটা করেছে। জাতীয় নির্বাচনের প্রতিটি আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকাকে স্বাভাবিক বলেও উল্লেখ করেন তিনি। ভোটের হ্যান্ডলিং দেওয়া হয়েছে, এটা তারা ভালো মনে করে যে দিয়েছেন, আমরা সেটা আবার দেখব। বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, এটা একটা আপনার স্রোতস্বিনী নদীর মতো। এখানে এক একটা কনস্টিটিউয়েন্সিতে 4টা-5টা করে ক্যান্ডিডেট থাকে, কিছু তো আপনার সমস্যা হবেই। এটা বরাবরই হয়ে এসছে, এটাতে কোনো অসুবিধা নাই। এদিকে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সরকার গঠন করলে মেগা প্রজেক্টের চেয়ে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেওয়া হবে। বিএনপির একটি বড় ঘোষণা এসছে, যেটা অনেক সাহসী ঘোষণা। অনেক রাজনীতিবিদ, অনেক রাজনৈতিক দল সাহস করবে না বলতে। সেটা হচ্ছে আগামী 18 মাসে ইনশাআল্লাহ জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, 18 মাসের মধ্যে 1 কোটি চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করা। নির্বাচনের মাধ্যমে জনগণকে তার মালিকানা ফিরিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেন আমির খসরু। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে করা দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে আগামী 1 ডিসেম্বর। পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে 10 কাঠা সরকারি জমি বরাদ্দের অভিযোগে এই মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের অভিযোগ, প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দ দেন শেখ হাসিনা।
বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের সময় নিজের পরিবারের জন্য শেখ হাসিনার কাছে প্লটের আবেদন করেন শেখ রেহানা। পরবর্তীতে ক্ষমতার অপব্যবহার করে রাজুককে প্লট বরাদ্দের নির্দেশ দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিথ্যা হলফনামা দিয়ে শেখ রেহানা 10 কাঠা সরকারি জমির মালিকানা নেন বলে দুদকের অভিযোগ। এই ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা সহ 17 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হয়। 32 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পাশাপাশি অবৈধ নির্দেশনামা, জাল হলফনামা ও অন্যান্য নথিপত্র আদালতে উপস্থাপন করে দুদক। মঙ্গলবার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম আগামী 1 ডিসেম্বর রায়ের দিন ধার্য করেন। আগামী 1/12/2025 ইংরেজি তারিখে রায়ের জন্য দিন ধার্য আছে। আমরা সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছি আদালতের নিকট। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে মায়ের নামে প্লট বরাদ্দ নিশ্চিত করতে তৎকালীন প্রধানমন্ত্রীর উপর চাপ প্রয়োগ করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। নিজে প্লট বরাদ্দ না নিলেও এই ভূমিকার কারণে তাকেও মামলার আসামি করা হয়েছে। ওনার খালা শেখ হাসিনা এবং খালাতো ভাই বোনেরা প্লট পেয়েছেন, তখন উনি তার ওনার খালাকে উনি চাপ সৃষ্টি করলেন, মানে বিশেষ ক্ষমতা বলে যে আমার মা, ভাই এবং বোনকেও দিতে হবে। সেই মর্মে আমরা এখানে 2 জন সাক্ষী দিয়েছেন, ফৌজদারি কার্যবিধির 164 ধারায় সাক্ষী দিয়েছেন। তার সেই কথাগুলো এখানে সবিস্তারে বর্ণনা করেছেন। এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তারকৃত একমাত্র আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম। তার আইনজীবী আদালতে যুক্তিতর্কে বলেন, তিনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতনের আদেশ পালনে বাধ্য ছিলেন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হাসপাতালের কেবিনে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর আগে সোমবার রাতে খালেদা জিয়ার বুকে সংক্রমণ এবং হৃদরোগের সঙ্গে নতুন সংক্রমণ ফুসফুসে ছড়িয়ে পড়ায় রাজধানী এভাকের হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে অ্যান্টিবায়োটিক সহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, তাঁকে অন্তত 24 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এদিকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি লিখেছেন, তার ভাষায়, সেরে উঠুন দেশনেত্রী, আপনার অপেক্ষায় বাংলাদেশ। এর আগে গত 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন। পরদিন থেকেই নানা শারীরিক জটিলতার মুখোমুখি হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 47তম বিসিএস-এর লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকেলে 4:30টার পর শাহবাগে অগ্রসর হতে চাইলে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশ ও পরীক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে বিক্ষোভকারীরাও ইট পাটকেল ছোঁড়েন। এ ঘটনায় অন্তত 2 জন বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানা গেছে। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে রওনা হন তারা। তবে শাহবাগে পৌঁছানোর পর পুলিশি বাধার মুখে সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা। একই সময় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে একই দাবিতে কর্মসূচি পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোনো স্যাবোটেজ নয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছিল। প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম। এ বিষয়ে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী এটা কোনো নাশকতা ছিল না, বৈদ্যুতিক আর্কিং এবং শর্ট সার্কিটের কারণে এই আগুন লাগে। তিনি বলেন, বিভিন্ন কুরিয়ার এজেন্সির জন্য নির্ধারিত 48টি ছোট ছোট লোহার খাঁচার অফিস ছিল কুরিয়ার শেডের ভেতরে। অফিস এলাকায় ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর ও স্প্রিংলার ছিল না। ফলে আগুন লাগার পর সময় অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়নি। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 31.9 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যালেন্স অফ পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল BPM-6 পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে 26.38 বিলিয়ন ডলার। এদিকে চলতি অর্থ বছরের নভেম্বর মাসের 23 দিনে দেশে রেমিটেন্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় 31.5% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংক
এ তথ্য জানিয়েছে। ট্রাই নেশন সিরিজ দিয়ে এক যুগ পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে বাংলাদেশ নারী দল। এই প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখতে মালয়েশিয়ার বিপক্ষে জয় চান অধিনায়ক আফিদা খন্দকার। আগামীকাল সন্ধ্যা 7টায় শুরু হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। আরও জানাচ্ছেন কুশল ইয়াসের। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলবে বাংলাদেশের মেয়েরা। প্রস্তুতি হিসেবে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ট্রাই নেশন সিরিজ খেলবে আফিদার দল, সেটাও জাতীয় স্টেডিয়ামে, যেখানে সবশেষ 2013 সালে এশিয়ান কাপ বাছাইয়ে ফিলিপাইনের বিপক্ষে খেলেছিল নারী দল। 12.5 বছর পর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে স্টেডিয়ামে ফিরছে তারা। ফিফা র্যাঙ্কিংয়ে আজারবাইজান 74 ও মালয়েশিয়ার অবস্থান 92। 104 নম্বরে থাকা বাংলাদেশের জন্য দুই দলই শক্তিশালী। বেশিরভাগ সিনিয়র খেলোয়াড়রা ভুটানের লিগ থেকে ফিরলেও নিজেদের মানিয়ে নিতে সমস্যা হবে না বলছেন অধিনায়ক। অবশ্যই চেষ্টা করব আজারবাইজান ও মালয়েশিয়ার সাথে জেতার জন্য। আজকে সকালে আমরা প্র্যাকটিস করেছি, কোচ আমাদের বলেছে কিভাবে খেলতে হবে। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব, দেশের মানুষকে ভালো খেলা উপহার দেব। এদিকে মালয়েশিয়ার সাথে এখন পর্যন্ত 3টা ম্যাচ খেলে 1টি করে জয়, ড্র ও হার রয়েছে বাংলাদেশের। সবশেষ 2022 সালে 6-0 ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে বিদেশের মাটিতে এই টুর্নামেন্ট আমাদের জন্য বেশ ভালো হবে। মেয়েরা তাদের সেরা খেলাটাই খেলবে। অন্যদিকে ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় দলে নিয়মিত বেশ কয়েকজন খেলোয়াড় নেই আজারবাইজান স্কোয়াডে। বিশ্বকাপ বাছাই পর্বে খেলার আগে এই সিরিজকে বেছে নিয়েছেন ইউরোপিয়ান দলটি। প্রথমবার এই অঞ্চলের দলগুলোর সঙ্গে খেলতে এসেছি। আশা করি টুর্নামেন্টের সবগুলো ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। 29 নভেম্বর মুখোমুখি হবে মালয়েশিয়া আজারবাইজান। 2 ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আজারবাইজান। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।